আমার পুরনো যারা প্রজন্ম যারা আছে ব্যবসা করে গেছেন তারা আমাকে শিখিয়ে গেছেন যে ব্যবসা শুধু লেনদেনের উপরে নয়, ব্যবসাটা হচ্ছে আমার যা কাস্টমার হুম, আছে বা আমাদের যারা বিজনেস যারা পার্টনার আছে বা যারাই আছে না ব্যবসা আচ্ছা। সম্প্রদায় যারাই আছে হুম, তাদের সঙ্গে একটা সঠিক ব্যবহার। এখন ব্যবসা হুম, হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন এসছে। স্মার্টফোন এসছে। আগে হ্যান্ডবিল ছিল। হুম, হুম, রৌপ্য মুদ্রার যুগে যখন ছিল তখন ব্যবসা একটা অন্যরকম ছিল। হুম, আজকের দিনে দাঁড়িয়ে অন্যরকম হয়ে অন্য গেছে। বাট আমরা পুরোনো ট্র্যাডিশনটাকে ভুলে যাইনি। হুম, আমরা পুরোনো জিনিসটাকে ধরে রেখেছি এবং আধুনিকভাবে ওটাকে মেইনটেইন করছি। তো দুটোর সংমিশ্রণে আমাদের এটাকে একটা জায়গাতে আমরা নিয়ে এসেছি। তো এর মধ্যে আমার মা আমার জন্য অনেক পরিশ্রম করেছে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আমার পরিবার আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তো এটা সবকিছু নিয়েই আজকে এই পর্যন্ত এসেছি। তবে এই পর্যন্ত আসতে গিয়ে আমাকে আমার জীবনের অনেকগুলো রাত নষ্ট করতে হয়েছে, অনেকগুলো দিন নষ্ট করতে হয়েছে। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক লোকের অনেক কথা, অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। তো সেগুলো মনে রেখেছি এখনো। বাট মনে রেখেছি মানে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, তাদেরকে প্রতি উত্তর দেওয়ার জন্য মনে রেখেছি। ট্রাভো পডকাস্টে আপনাদের স্বাগত। আমি রাজীব। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আগের এপিসোডে আমাদের সঙ্গে ছিলেন অনির্বাণ মণ্ডল এবং আপনারা দেখেছেন আজ দ্বিতীয় এপিসোড। উনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা শুরু করছি ওনার আরো কিছু কথা, অজানা কথা, যেগুলো আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমাদের অতিথি অনির্বাণ মণ্ডল। অনির্বাণ মণ্ডল, স্বাগতম আমাদের স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন? যাক ভালো সব। আপনি? এই চলছে। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটা? তো আপনি নিজেও দেখেছেন। দেখুন, ১ম যখন দেখেছিলাম সেখান থেকে দিনে, দিনে আপনি যতটা উন্নতি করেছেন এটা আমার দেখে ভালো লাগছে। যে আপনার প্রোগ্রামটা এখন সবাই দেখছে। কলকাতা এবং কলকাতার বাইরে সমস্ত জায়গা থেকে দেখছে, সবাই দেখছে। এটা খুব ভালো লাগছে আপনার। বাঙালির দ্বারা ব্যবসা হয় না। চাকরি হচ্ছে সেফ, 10টা 5টা ডিউটি করব, বাড়ি আসবো, ঘুমাবো, না হলে আড্ডা মারবো। তো আপনি ব্যবসায় কি করে আসলেন সেফ দেখুন, জোন ছেড়ে? বাঙালির দ্বারা ব্যবসা হবে না প্রথমত এটা সম্পূর্ণ ভুল কথা। অনেক বাঙালি উদ্যোগপতি আছে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা অনেক বড়, বড় পজিশন হোল্ড করে বসে আছে। তো এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। যে কাজ করবে না, অলস ব্যক্তি আছে তার জন্য এটা সঠিক কথা যে বাঙালির দ্বারা ব্যবসা হয়। এটা একটা অজুহাত। অ্যাকচুয়ালি যে অজুহাত না দিয়ে সঠিক পথে চলবে, সঠিক কাজের মধ্যে থাকবে তার কাছে এটা কোনো ম্যাটার নয়। চেষ্টা করলে সবকিছুই পসিবল। আপনি যখন শুনেছিলেন আপনার দ্বারা কিছু হবে না, হ্যাঁ। বাড়ির লোক, বাইরের লোক, তখন আপনি কি মনে হয়েছিল? তখন যখন সে বলেছিল তখন কিছুটা সময় আমার হয়তো নিজের থেকে খারাপ লেগেছিল। উম খানিকক্ষণ পর থেকে আমাকে আমার নিজের থেকে মনে হচ্ছে যে কেন হবে না? যে পজিশনে আমি ছিলাম সেখান থেকে হয়তো খানিকটা নেমে গেছি। বাট আমি যখন কোনো কিছুতে চলছি না, আমি সিঁড়ি দিয়ে উঠেছি। তো কিভাবে সিঁড়ি ধাপে, ধাপে উঠতে হয় সেটা আমার জানা আছে। আমি লিফটে উঠিনি যে আমি জানবো না কিভাবে উঠতে হয়। তো ১ম থেকে পরিশ্রম করে উপরে উঠেছি তো তার ধাপটা ধাপ আমার জানা আছে। তো ঠিক আছে, 0 থেকে আবার শুরু করছি। যদি আবার কখনো আমার জীবনে ডাউনফল আসে আমি কনফিডেন্টলি বলছি আবার আমি 0 থেকেই শুরু করব এবং আজকে যেখানে আছি হয়তো এর থেকে ভালো জায়গায় পৌঁছাবো। এটাই আমার গ্যারান্টি। এটাই মন্ডল পরিবারের গ্যারান্টি। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আবার সেই কথা, যে কথাগুলো আপনারা উত্তর পাচ্ছিলেন না, অনির্বাণ বাবু আপনাদের জানাচ্ছেন। ট্রাভো পডকাস্টে আমাদের বিশেষ অতিথি অনির্বাণ মণ্ডল। আপনার পারিবারিক যে ব্যবসাটা, সেটা শুরু হয়েছিল রূপমুদ্রার যুগে, হ্যাঁ, 1900 সালে। ১৯০০ সালের হ্যাঁ, আশেপাশে। তো এই 1900 সাল থেকে আজকে 2026 এই ব্যবসাটা একই রকম রয়েছে। তো এইটা কিভাবে পরিচালনা করতেন, অথবা সেই সময় কিভাবে পরিচালনা দেখুন, করতেন? তখন 1900 তখন ব্যবসাটা শুধু লেনদেনের উপর ছিল না। তখন ব্যবসাটা ছিল একটা সামাজিক মর্যাদা এবং একটা চাবিকাঠি, মর্যাদার একটা চাবিকাঠি। আচ্ছা। আমার পুরনো যারা প্রজন্ম যারা আছে ব্যবসা করে গেছেন, তারা আমাকে শিখিয়ে গেছেন যে ব্যবসা শুধু লেনদেনের উপরে নয়, ব্যবসাটা হচ্ছে আমার যা কাস্টমার হুম, আছে বা আমাদের যারা বিজনেস যারা পার্টনার আছে বা যারাই আছে না, ব্যবসার আচ্ছা। সম্প্রদায় যারাই আছে, হুম, তাদের সঙ্গে একটা সঠিক ব্যবহার আচ্ছা, তৈরি করা। আচ্ছা। কারণ লেনদেনটা সাময়িক। কিন্তু মানুষের আজকের এই পরিবর্তনশীল হুম, সমাজে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার সোসাইটিটাও চেঞ্জ হয়ে গেছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এসে গেছে। হুম, তো এই 120 বছরের একটা পুরনো প্রতিষ্ঠান, হ্যাঁ। এটা আপনারা কিভাবে পরিচালনা করছেন? দেখুন, এটা
যেমন একদিক থেকে সুবিধা হুম, তেমন একদিক থেকে অসুবিধা ছিল। অসুবিধা। আগেকার যুগে যেটা আমাদের যেরকম ভাবে ব্যবসা চলতো, এখনকার যুগের ব্যবসা সেইভাবে চলছে না। চলছে না। এখন ব্যবসা হচ্ছে হুম। প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন এসছে। স্মার্টফোন এসছে। আগে হ্যান্ডবিল ছিল। হুম, হুম, রৌপ্য মুদ্রার যুগে যখন ছিল তখন ব্যবসা একটা অন্যরকম ছিল। হুম, আজকের দিনে দাঁড়িয়ে অন্যরকম হয়ে হুম, গেছে। বাট আমরা পুরোনো ট্র্যাডিশনটাকে ভুলে যাইনি। হুম। আমরা পুরোনো জিনিসটাকে ধরে রেখেছি এবং আধুনিকভাবে ওটাকে মেইনটেইন করছি। তো দুটোর সংমিশ্রণে আমাদের এটাকে একটা জায়গাতে আমরা নিয়ে এসেছি। বাহ! খুব ভালো উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, ২০১৯ আর ২০ সারা পৃথিবী স্তব্ধ কোভিড এর জন্যে। তো সেই সময় দাঁড়িয়ে আপনি আপনার একটা নতুন ব্যবসা শুরু করলেন প্যাম বলে, প্রসাধনী ব্যবসা। এই ব্যবসাটা শুরু করার শক্তি আর সাহসটা কিভাবে পেলেন? দেখুন, শক্তি ছিল আমার পরিবারের আভিজাত্য এবং আমার পরিবারের রুচির উপরে। যে তারা কোনো সময় আমাকে হেরে যেতে শেখায়নি। যখন মানুষ আ বিভিন্ন জ্বালায় জর্জরিত আছে তখন মানুষ বিকল্প কিছুর সন্ধানে থাকে। আপনাদের যে এই ব্যবসা, হুম, আপনি যেটা শুরু করলেন প্যান্ডেমিকে, হুম, আপনার পৈতৃক ব্যবসার থেকে তো আলাদা। হ্যাঁ। তো এই ব্যবসাটা কেন ভাবলেন? নতুন কিছু ইনোভেশন সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আমার পূর্বপুরুষরা যে ব্যবসা করে গেছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকে আমার অস্তিত্ব বজায় রাখার জন্য আমাকে নতুন কিছু ভাবতে ইনোভেশন করতে হবে। তো আমরা নতুন অনেক কিছু ইনোভেশন করেছি। তো সেভাবেই চলাটা শুরু হয়েছে আমাদের। আপনাদের কত বছরের পুরনো ব্যবসা? এটা আমার দাদু বিজয় মাধব মন্ডল, স্বর্গীয় বিজয় মাধব সরি। মন্ডল যখন শুরু করেছিলেন, তখন মোটামুটি ১৯০০ সালের আশেপাশে। হুম। মোটামুটি ১২০ থেকে ১২৫ বছর ধরে এটা কোথায় আমাদের এই শুরু হয়েছিল? ব্যবসা। প্রথম শুরু আমাদের বনগাঁ, পারিবারিক আমাদের হয় যে বাড়ি, বাংলাতে। আমার বনগাঁতে। হুম। আমাদের বাড়িতে ১২০ বছর দুর্গা উৎসব হয়। দুর্গা উৎসব। হ্যাঁ, হুম। দেবীর বোধনের থেকে দেবীর বিসর্জন পর্যন্ত এখনো আমাদের বাড়িতে সেই পুরো পরিবারটা একসঙ্গে হয়ে এখনো সেই জিনিসটা আমাদের মধ্যে বজায় আছে। তো বন্ধুরা যখন বলে যে তোর তো সাজানো ব্যবসা, বাবা হুম। ঠাকুরদা তৈরি করে দিয়ে গেছে, তোর তো আর কোনো চিন্তা নেই, তখন কি উত্তর দেন? দেখুন, উত্তর তো দেওয়ার মতো অনেক কিছুই থাকে। কিন্তু কখনো উত্তর না দিয়ে সেটাকে শুনে তার একটা প্রতি উত্তর দেওয়াটা মনে করি আমি আমার কাজের দিক থেকে একটা উত্তর দেওয়াটাই দেখুন, যারা আজকে এই জিনিসগুলো বলছে না, তাদের বাড়িতে গিয়েই দেখুন, তাদের বাড়িতে গিয়ে দেখুন আমাদের কোম্পানির প্রোডাক্ট তাদের বাড়িতে ইউজ হচ্ছে। এর থেকে আর কি উত্তর দেবো? তারা দেখতে পাচ্ছে আমার সাজার ব্যবসা, আমি মানুষকে সাজাই। হ্যাঁ, প্যামের মধ্যে একটা প্যাম্পার করার ম্যাটার আছে। প্যাম নামটা করা হয়েছে যে যেমন বাবা-মা ছেলে-মেয়েদেরকে ভালোবাসে, ভালোবাসে। যেমন প্যাম্পারিং করে, প্যাম্পার। সেই নামটার থেকে আমরা এটাকে নিয়ে এসেছি। আচ্ছা। যে আমরা সেইভাবেই মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হুম। চাইছি। অনেক কোম্পানি ব্যবসা করতে এসছে। বাট আমরা ব্যবসার সঙ্গে মানুষের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক তৈরি করতে এসছি। যে সবার সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকবে। বাজারে তো অনেক ব্র্যান্ড আছে, হুম, মাল্টিন্যাশনাল ব্র্যান্ড যেগুলো বিদেশিও রয়েছে। হ্যাঁ, সেখানে আপনার প্রোডাক্ট প্যাম এটা কেন ইউজ করবে? দেখুন, অন্যরা শুধু পণ্য বিক্রি করে। হুম। আমরা বিক্রি করি মন্ডল পরিবারের ১২০ বছরের ঐতিহ্য, ১২০ বছরের পুরনো সেই ছোঁয়া, যেটা এখনকার ব্র্যান্ডদের মধ্যে নেই। এই জন্যই বাজারে সবার থেকে আমরা আলাদা। এই ব্র্যান্ডটা আপনি যে হ্যাঁ, ব্র্যান্ডটা করছেন, প্যাম যে ব্র্যান্ডটা, এখানে তো প্রচুর মানুষ চাকরি পাবেন, একটা কর্মসংস্থান হবে। হ্যাঁ হচ্ছে। কত আপনার যে প্রজেক্টটা আছে কতগুলো মানুষ দেখুন, যুক্ত? এখনো পর্যন্ত অল্প সংখ্যক কিছু মানুষ আমার সঙ্গে আছে যারা আমার কাজ করছে এবং এটা ভবিষ্যতে আরো অনেক বড় হবে এবং আরো অনেক বেশি কর্মসংস্থান হবে। কত কর্মসংস্থান? প্যাকেজিং, লেবেলিং সমস্ত কিছুর জন্য অনেকই মোটামুটি আমি শুরুতেই আশা করছি এখানে ৫০ থেকে ৬০ জন মানুষের কর্মসংস্থান হবে বাহ! এবং আমার কোম্পানিতে কর্মসংস্থানের জন্য আমি সমাজে পিছিয়ে পড়া মেয়েদেরকেই আগে রাখবো। আচ্ছা। যারা সমাজে পিছিয়ে পড়ছে, কিছু শিক্ষাগত দিক থেকে পিছিয়ে গেছে, পরিবার থেকে বঞ্চিত হয়ে গেছে। এরকম শ্রেণীর মানুষদেরকে আমি আমার কোম্পানিতে রাখবো এবং তাদেরকে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে নয়, অ্যাজ এ আমার ফ্যামিলি মেম্বার হিসেবে আমি তাদেরকে রাখবো বুঝতে পেরেছি। এবং আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা ড্রপে আছে, প্রত্যেকটা ফোঁটায় আছে শুদ্ধতা। আমাদের পরিবারের গ্যারান্টি। ২০২৬ এ দাঁড়িয়ে আপনার কোম্পানি প্যাম এর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ২০২৬ এ দাঁড়িয়ে এখন আমাদের প্রোডাক্ট বা আমাদের কোম্পানির শুদ্ধতার প্রতীক বলুন, যেটাই বলুন, বিভিন্ন মার্কেট প্লেসে এভেইলেবল হয়ে গেছে। আচ্ছা। যতগুলো অনলাইন মিডিয়ার সমস্ত জায়গাতে এভেইলেবল সারা হয়ে গেছে। ভারতে? সারা ভারতের সমস্ত জায়গাতে আচ্ছা। এভেইলেবল হয়ে গেছে এবং আমাদের অর্ডার কাশ্মীর থেকেও আসা শুরু হয়ে গেছে। বাহ! এটা দেখে আমার ভালো লেগেছে। ওখান থেকেও কেউ আমাদের প্রোডাক্ট কিনেছে। হুম। তো এরপরে আমি চাইছি সমস্ত অফলাইন স্টোরে এভেইলেবল হতে এবং আমি চাইছি এবছরের মধ্যে আমি ইন্ডিয়া ছাড়াও বাইরের বাজারেও এটাকে এভেইলেবল করতে এবং বিদেশের হ্যাঁ, বাজারেও হ্যাঁ, দেখতে হ্যাঁ। চাচ্ছেন।
দুবাই, মালয়েশিয়া, ব্যাংকক, এটা আমার মানে আগামী প্রচেষ্টা যে এইসব জায়গাগুলোতে আমি আমার প্রোডাক্টকে বিভিন্নভাবে সেল করার চেষ্টা করছি এবং আমি চাইছি, এটা আমার একটা স্বপ্ন বলুন বা এটা একটা প্রতিজ্ঞা, যা কিছু বলুন, এটা হচ্ছে 2026-এর মধ্যে আমার কোম্পানিতে 1000 মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, যারা সমাজে পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়া মেয়েদেরকে আমার কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসা বা আমার কোম্পানির আন্ডারে নিয়ে আসা, একটা ফ্যামিলি মেম্বার হিসেবে তাদেরকে একটা মর্যাদার সঙ্গে তাদেরকে একটা কাজে করানোর। নতুন যারা ব্যবসা করতে আসছেন তাদের প্রতি আপনার বার্তা কি? তো নতুন যারা ব্যবসা করতে আসছে তাদের প্রতি আমার বার্তা যে তারা যেন ধৈর্য ধরে ধৈর্যের সঙ্গে ব্যবসাটা করে। আচ্ছা। কারণ ব্যবসা প্রথমে আপনাকে পরীক্ষা করবে। ২ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর আপনাকে পরীক্ষা করবে। লাভ, লস বিভিন্ন রকমভাবে টালমাটাল জায়গায় আপনাকে পৌঁছাবে। ফিন্যান্সিয়াল ক্রাইসিস আসবে, অনেক কিছু হবে। হুম। এই ধৈর্যটা ধরে যে সামনের দিকে যদি কেউ কন্টিনিউ এগিয়ে যেতে পারে না, তার কাছেই সাফল্য আসবে। সাফল্য ঘরে বসে থেকে আসবে না। আজকে ছেলেমেয়েরা মনে করে ঘরে বসে আছি, সাফল্য এমনিতে এসে ধরা দেবে আমার কাছে। সাফল্য এত সোজা নয়। সাফল্যর জন্য না রাতের পর রাত ২ চোখের পাতা বন্ধ হয় না। সাফল্যের জন্য শরীর থেকে ঘাম ঝরাতে হয়। ঘামে শরীরের জামাকাপড় ভিজাতে হয়। তবে সাফল্য আসে। সাফল্য এত সোজা জিনিস নয় যে সহজে এটা আসবে। এটার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। অনেক বাধা বিপত্তি, অনেক কিছুর পরে গিয়ে এই জায়গাটা আসে। যখন আপনার নতুন ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছিল, বাড়িতে দেনাদার এসে একটার পর একটা আপনার উপর অপমানজনক কথা বলছিল, হুম। কেউ যখন আপনার পাশে ছিল না, সেখান থেকে আজকে 2026-এর ফেব্রুয়ারি মাসে আপনি পার্কস্ট্রিটে আমাদের স্টুডিও এসে বসলেন। এই জার্নিটার মধ্যে আসার কোন শক্তিটা পেয়েছিলেন? আর তখন কে আপনাকে সাপোর্টটা দিয়েছিল? দেখুন, শক্তিটা এটা বলুন পারিবারিক একটা শিক্ষা যে সমস্ত কিছু প্রতিকূলতার মধ্যেও নিজে ভেঙে না পড়া। হ্যাঁ, অনেকে অনেক আজে-বাজে কথা বলেছে, অনেক খারাপ কথা শুনেছি, অনেক মানুষ আঙুল উঁচু করে অনেক কথা বলেছে। তো ঠিক আছে, সেগুলোকে শুনেছি, সেই মতো অবস্থায় হয়তো খুব খারাপ লেগেছে। ক্ষণেকের জন্য ভেঙে পড়েছি। কিন্তু কিছুক্ষণ বাদে আবার নিজে উঠে দাঁড়িয়েছি। আবার ওইখান থেকে 0 অবস্থা থেকে ওখান থেকে শুরু করেছি। এর মধ্যে আমার মা আমার জন্য অনেক পরিশ্রম করেছে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আমার পরিবার আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তো এটা সবকিছু নিয়েই আজকে এই পর্যন্ত এসেছি। তবে এই পর্যন্ত আসতে গিয়ে আমাকে আমার জীবনের অনেকগুলো রাত নষ্ট করতে হয়েছে, অনেকগুলো দিন নষ্ট করতে হয়েছে। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক লোকের অনেক কথা, অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। তো সেগুলো মনে রেখেছি এখনো। বাট মনে রেখেছি মানে প্রতিশোধ নেওয়ার জন্য নয়। তাদেরকে প্রতি উত্তর দেওয়ার জন্য মনে রেখেছি। প্রতি উত্তরটা আমার কাজের সঙ্গে আসবে। প্রতি উত্তর মানে এটা নয় তার সঙ্গে আমি মারামারি করতে যাবো। সে আমাকে যে কথা বলেছে তাকে সেটাকে ফেরত দেবো, এরকম নয়। সে আমার সাফল্য দেখে সে নিজের মধ্যে গিল্টি ফিল করতে চায় যে ওটা আমি ভুল করেছিলাম সেদিনকে। আমি সেই দিনের অপেক্ষায় বসে আছি। যে মানুষগুলো আপনাকে আঙুল তুলে বলেছিল তোর দ্বারা কিছু হবে না, তুই অপদার্থ, যখন এই যে কথাগুলো বলেছিল তোর দ্বারা ব্যবসা হবে না, তখন কি কখনো মনে হয়েছিল সব কিছু ছেড়ে একদম চাকরিতে চলে যাই? না, বা চাকরি করার কথা ক্ষণেকের জন্য মনে হয়েছিল যে কিছুটা স্টেবল হওয়ার জন্য বা কিছুটা ফান্ডের জন্য কোনো জায়গায় কাজ করি বা কিছু করি। তো সেক্ষেত্রে মনে হচ্ছে চাকরির জন্য যে সময়টা লোকের কাছে কাজ করব, সেই টাইমটা যদি আমি আমার নিজের কাছে কাজ করি, ওই কাজটা যদি আমি আমার নিজের জন্য করি, হয়তো তার থেকে কিছু স্বাধীনভাবে কিছু রোজগার হয়তো বৃদ্ধি হবে। সেই জিনিসটাই আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসছে। ছোটখাটো কিছু সিদ্ধান্ত, ছোটখাটো কিছু জিনিস আমাকে ওইখান থেকে এখানে বের করে নিয়ে এসছে। তো আমি চাইবো যে যুব সমাজকে আজকে বলতে যে কোনোভাবেই ডিস্ট্রাক্ট না হয়ে সঠিক ট্র্যাক দিয়ে চলা। আমি কোনো কিছু সময় সিস্টেম থেকে বাইরে যাইনি। আমি সেই একই বাঁধাধরা জীবনযাপনের মধ্যে আছি। মানে একটা নিয়ম নীতির মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে আছি। এটাই। আপনার সেই সময়টা যখন আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছিল, হুম। না খেতে পাওয়া, এই যে খিদে, এটা আপনার কি উপলব্ধি যে দিনের দু দেখুন, তিন দিন তিন দিন খেতে না না পাওয়া? খেতে পাওয়ার যন্ত্রণাটা একটা অন্যরকম জিনিস। যেটা হয়তো আজকের যুব সমাজ যেটাকে ফিল করেনি। কিন্তু সেটা আমি ফিল করেছি। এটা একটা অন্যরকম নরক যন্ত্রণার থেকেও বড় যন্ত্রণা যদি হয়, আপনার পরিবারের কেউ অসুস্থ, আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কিছু করার নেই। মানে হাত পায়ে শিকল দিয়ে বাঁধার মতো অবস্থা। এই অবস্থাটা আমি চাইবো কারোর জীবনে না আসুক। হয়তো আমার জীবনে এসছে, বারংবার এসছে, ২-৩ বার এসছে আমার জীবনে। সেখান থেকে সারভাইভ করে এই পর্যন্ত আসাটা আমার কাছে সেই দিনের স্বপ্ন ছিল। আজকেও স্বপ্ন এর থেকে ভালো জায়গায় যাওয়ার। তো কেঁদেছেন? হ্যাঁ, মানে কান্নাটা কি দেখুন, এটা কারো সামনে হয়তো কাঁদিনি, কিন্তু ছেলেরা কাঁদতে পারে না।
আপনার তো না, সেই এটা তো কান্নাটা হ্যাঁ, তো এটা ঠিকই। ছেলেরা সবার সামনে আপনি কাঁদতে পারে না। বলছিলেন যে দিনের পর দিন আমি কেঁদেছি, কেউ আমার পাশে ছিল না। হ্যাঁ, ছিল না। কেউ আমার পাশে ছিল না। তখন আমি সম্পূর্ণ একা। একা। যখন ব্যবসাটা শুরু করেছিলাম তখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হ্যাঁ, দাঁড়ানোর মতো ছিল। যারা দাঁড়িয়ে আমাকে কুৎসিত মন্তব্য করেছিল। সেরকম দাঁড়ানোর লোক অনেক ছিল। কিন্তু পাশে দাঁড়িয়ে সাপোর্ট করার মতো কেউ ছিল না। আমার ফ্যামিলি মেম্বাররা ছিল। এবার ফ্যামিলি মেম্বারদের তারা ট্র্যাডিশনাল বিজনেস করে। তারা ডিজিটাল জি। যুগে এসে তাদের সেই বোঝাতে আইডিয়াটা পারেন। নেই। তাহলে এই যে তো কান্না, খিদে এগুলোই হ্যাঁ। আপনার জোর বাড়িয়েছে। হ্যাঁ, কান্না কি দেখুন মানুষ যত ভাঙবে তত তাড়াতাড়ি রিকভার হবে। আপনি একটা মাটির দলাকে ভিজিয়ে দিন না শক্ত আছে এটাকে ভিজিয়ে দিন দিয়ে দিন আরো বেশি মজবুত হচ্ছে। সিমেন্টে যত আপনি জল দেবেন না সেটা আরো কংক্রিটের মতো শক্ত হবে। তো সেই সময় ভেঙে গেছি। তার থেকে আরো বেশি স্ট্রং হয়ে গেছি। যদি ফিউচারে আরেকবার আমি ভেঙে যাই তো জানবেন আজকের থেকে আমি আরো বেশি স্ট্রং হয়ে যাবো সেদিনকে। তাহলে পুরুষ মানুষ কাঁদতে পারে। হ্যাঁ, অবশ্যই কাঁদতে পারে হয়তো কারো সামনে কাঁদতে পারে না। বাট হুম। আসে চোখে জলটা তো আসবেই। খারাপ সময় আসলে মানুষের চোখে জল আসবেই। সেই সবার সময় আসে। সেই সময় কি মনে হচ্ছিল যখন আপনার এই সময়টা খুব খারাপ যাচ্ছিল? দিনের পর দিন রাতে তখন আপনি ভাবছিলাম কবে এর থেকে বেরোতে পারবো? যে কবে এখান থেকে সারভাইভ করে উপরে উঠতে পারবো? আমার একবারও মনে হয়নি যে আমি এখান থেকে ছেড়ে পালিয়ে যাবো বা কিছু করবো। এরকম মনে হয়নি যে বিজনেস ছেড়ে চলে যাবো। অন্য কোনো লাইন চেঞ্জ করে নেবো। এরকম কিছু মনে হয়নি। তখন হচ্ছে এখান থেকে এইটা করেই কবে এখান থেকে সারভাইভ করে বেরিয়ে যেতে পারবো? আপনি বলছিলেন আপনার সবচেয়ে একজন প্রিয়জন সেই সময় ফোন ধরতো না। তখন কিরকম উপলব্ধিটা হচ্ছে? তখনই তো মানুষ চিনতে পারলাম না। যে যাকে আমি তৈরি করেছি, যাকে আমি বড় করেছি, যাকে আমি সব শিখিয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে সে ফোন ধরে না। টাকা পয়সাও তো মেসেজ মনে হয় কিছু করলে ছিল। একটা ছোট্ট রিপ্লাই দিয়ে রেখে হুম, দেয়। মানে কথা বলতে ইচ্ছা অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করে। সেই সময়টা আমি দেখে এসেছি। আজকে আমার এই বয়সের মধ্যে আমি জীবনে অনেক কিছু দেখে এসেছি। অনেক কিছু পার করে এসেছি আমার জীবনে। অভিজ্ঞতাটা একদিনে আসেনি। অভিজ্ঞতাটা আজকে এই বিজনেসে আমি ১০ বছর প্লাস আছি। তো তার মধ্যে বেশিরভাগ টাইমটাই আমার ডাউনফল গেছে। তো আমি ডাউনফল এর মধ্যে অনেক কিছু শিখেছি। মানুষ চেনা শিখে গেছি। মানুষ আর অমানুষের মধ্যে কোনো দেখতে তো কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই পার্থক্যটা হচ্ছে ভিতরের। ভিতরে। সেটা আমি খানিকটা চিনতে শিখেছি। কিছুটা, পুরোটা এখনো শিখতে পারিনি। বাট কিছুটা চিনেছি যে এই মানুষটা ইন ফিউচার যেতে আমার সাথে কি করতে পারে। এটাই এখন অভিজ্ঞতা হয়েছে। তো ব্যবসা শর্ট আপনাকে যে করে সাফল্যটা দিল, হ্যাঁ। তো এই সময়টা এসে কি ভালো লাগে? মানে এখন কোনটা আপনি মনে করেন যে হ্যাঁ, সারাদিন বিজনেসের শেষে আমি এই জিনিসটা আমার খুব ভালো লাগে। প্যাশন দেখুন, আমার। ভালো তখনই লাগে যারা একসময় বাজে কথা বলে গেছিল, তারা এসে পাশে দাঁড়িয়ে কথা বলতে চায়, এটাই ভালো লাগে। তবে তাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার এখনো করি না। কারণ মানুষকে তার উপযুক্ত জবাব আমার কাজে দেবে। কাজে দেয়। সে খারাপ কথা বলেছে, সে একটা গিল্টি ফিল করছে নিজের মধ্যে যে, হুম, "ঐদিনকে ওইটা বলাটা আমার উচিত হয়নি।" উচিত আমি ওটাই দেখাতে চাই যে, ঐদিনকে বলাটা উচিত হয়নি। খারাপ সময় সবার জীবনে আসে। আচ্ছা। আমার জীবনেও এসছে, তাদের জীবনেও হয়তো এসছে বা আসেনি আমি জানি না। তবে আমি পারিবারিক শিক্ষায় শিক্ষিত এবং আমি প্রত্যেকটা ধাপ সিঁড়ি বেয়ে উঠেছি। আমি কোনো শর্টকাট ইউজ করিনি। যে কারণে আমি যদি ভেঙেও যাই, আমি আবার সেখান থেকে রিকভার করতে শিখেছি। এখন যদি শর্টকাট নিয়ে যে শর্টকাটে যাবে না, তার কাছে শর্টকাটটাই সে শর্টকাটটা নিতে যাবে। কিন্তু আমি প্রত্যেকটা ধাপ করে উঠেছি। তো প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মানুষের রূপ আমার চেনা, আমার পরিচিত। তো চেনাশোনা রাস্তা যদি একটু খারাপও হয় না, সেটাকে আমি সাইড বাই সাইড চলে যেতে পারবো। অচেনা রাস্তা, ভালো খারাপ টোটালটাই আন্দাজের পড়ে যেতে হয়। তো আগে মানুষ চিনতে হবে, তারপর মানুষের সঙ্গে চলাফেরা শুরু করতে হবে। আপনার বার্তা ইয়াং জেনারেশনের জন্যে যাদের জেন জি বলে তাদের জন্যে আপনার কি বার্তা? দেখুন, আমার বার্তা আমি সবাইকে বলব পরিশ্রম করতে এবং পরিশ্রম করে সাফল্য নিয়ে আসতে। শর্টকাটে যদি জীবন চালাতে চাও, তাহলে জীবনের বেশিরভাগটা অন্ধকার ঘরে কাটবে। আপনারা এটাই বার্তা। দেখছিলেন ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমাদের কাছে যিনি অতিথি অনির্বাণ মণ্ডল, এর আগের এপিসোড আপনি দেখেছেন। আবার আমরা তৃতীয় এপিসোডে যাব। আজকের মধ্যে এখানেই থাকলো ট্রাভো পডকাস্ট জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। অনির্বাণ বাবু, আপনাকেও নমস্কার। আমাদের অসংখ্য ধন্যবাদ।